নবম দশমের শিক্ষার্থী এবং এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, ব্ল্যাকবোর্ড 20 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে দেখাবো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর উপর একটি ক্লাস। এই ক্লাসটি আগেই বলেছি এটি 9, 10 এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য। তো চলো আমরা ক্লাসটি শুরু করে দিই। এটি হলো আমাদের আজকের লেসন। আর এই যে উপরে এইগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো গ্যাপ ওয়ার্ড, এইগুলো দিয়ে আমরা আজকের এই শূন্যস্থানটি পূরণ করব। তো এইখানে 10টি গ্যাপ থাকবে, দেখতে পাচ্ছ তোমরা এই টু জে 10টি গ্যাপ। এই 10টি গ্যাপের জন্য এখানে 10টি শব্দই দেওয়া আছে। কখনো কখনো এখানে শব্দ কম থাকবে, তখন হয়তো একই শব্দ একাধিকবার ব্যবহার করতে হতে পারে। তো এই ক্লাসটি আমি করব আমার স্টুডেন্টস হ্যান্ডবুক 10 অর্থাৎ শর্ট সিলেবাসের জন্য লিখিত বইয়ের 28 নম্বর পৃষ্ঠা থেকে। বাংলাদেশে যে যেখান থেকে তোমরা আমার বই কালেকশন করেছো ইতিমধ্যেই, তোমরা তোমাদের হাতের পাশে বইটি রাখবে এবং সেই সাথে একটি খাতা কলম রাখবে যদি কোনো নোটের প্রয়োজন পড়ে। আর যারা বই নাও নাই, কোনো সমস্যা নেই, আমি বইয়ের মধ্যে থেকে যেই নিয়মগুলো আমি এখানে দেখাবো বই থেকে হুবহু কপি করে এনে আমি এইখানে নিয়মগুলা ধরে ধরে তোমাদেরকে আমি এই লেসনটি শেখাবো। তো চলো আমরা লেসনটি শুরু করব, কিন্তু শুরুর আগে আমরা এই শব্দগুলো, এই ক্লু ওয়ার্ডগুলো, বক্সের ওয়ার্ডগুলো আমরা একটু দেখে নেব। দেখো, ইন এটি একটি প্রেপোজিশন, আমরা কিন্তু পার্টস অফ স্পিচগুলো একটু মনে রাখবো। ইন এটি হচ্ছে প্রিপোজিশন। ডার্ক, ডার্ক মানে অন্ধকার, আমরা জানি এটি নাউন এবং অ্যাডজেক্টিভ উভয় হিসেবে বসতে পারে। দা, এটি হচ্ছে ডিটারমিনার বা আর্টিকেল, তোমরা আর্টিকেল হিসাবেই চিনো, এটিকে ডিটারমিনারও বলে। তবে আর্টিকেল বলো আর ডিটারমিনার বলো, এটি কিন্তু অ্যাডজেক্টিভ। তারপরে ফ্রম, এটি প্রিপোজিশন, তাহলে এই একটি প্রিপোজিশন, এই একটি প্রিপোজিশন পেয়েছি, আবার একটি আর্টিকেল পেয়েছি, এটিকে আমরা ডিটারমিনারও বলবো। তাহলে এটি ডিটারমিনার বলি আর আর্টিকেল বলি, এটাও কিন্তু অ্যাডজেক্টিভ। তারপরে লার্নিং, লার্নিং হচ্ছে শেখা। এটি বাক্যের মধ্যে ভার্ব, অ্যাডজেক্টিভ এবং নাউন তিনভাবে ব্যবহৃত হতে পারে। তবে বাক্যের মধ্যে কি হিসেবে ব্যবহৃত হবে সেটি নির্ভর করবে বাক্যের উপরে, আমি তোমাদেরকে তখনই বলবো। অফটেন বা অফেন, তোমরা যাই বলো না কেন, এটি কিন্তু অ্যাডভার্ব, এটি বাক্যে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হবে। তারপর আওয়ার, এই যে এটি পসেসিভ প্রোনাউন, পসেসিভ অ্যাডজেক্টিভ, তোমরা একে প্রোনাউন হিসেবেও জানো। এটিও কিন্তু ডিটারমিনার, তাহলে ডিটারমিনার পেয়েছি আমরা এই একটি এবং এই একটি, তিনটা ডিটারমিনার পেয়েছি। এবং সকল ডিটারমিনার অ্যাডজেক্টিভের শ্রেণীভুক্ত, আমরা সেটাও জানলাম। দ্যাট, এটি হচ্ছে বাক্যে সাধারণত যে অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ দুটি বাক্যকে সংযুক্ত করবার জন্য কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়। প্রোনাউন হিসেবে বসতে পারে, আমরা সেটি বলবো না, আমরা আজকে এটিকে কনজাংশন হিসেবেই দেখব। ওয়ার্দি, ওয়ার্দি মানে হচ্ছে যোগ্য। শব্দটির বাংলা শুনলেই তোমরা বুঝতে পারছো কোনো কিছুর গুণ প্রকাশ করবে, অতএব এটি হচ্ছে অ্যাডজেক্টিভ। এইবার কিন্তু আমরা লেসনটি শুরু করব। আর টিচার ইজ ড্যাশ কম্পেয়ার্ড, একজন শিক্ষককে তুলনা করা হয়। আমরা এটুকুই আগে দেখে নিই, একজন শিক্ষককে তুলনা করা হয়। তো এইখানে একটি গ্যাপ আছে, গ্যাপের আগে একটি ভার্ব আছে অক্সিলারি, গ্যাপের পরে একটি মেন ভার্ব আছে। তোমাদেরকে একটা ছোট্ট ক্লু বা একটা হিন্টস দিয়ে রাখি, সাধারণত আমরা যখন শূন্যস্থান পূরণ করতে যাই, তার ওই শূন্যস্থান পূরণের সাথে তার আগে পরের শব্দের একটা বড় সম্পর্ক থাকে। খেয়াল করবে, আমি প্রত্যেকবার এর আগে অথবা পরের শব্দের সাথে অথবা উভয় পরের শব্দের সাথে আমি তুলনা করব, তুলনা করে হিসাব করে শব্দ লিখব। তাহলে এটি হচ্ছে অক্সিলারি, এটা হচ্ছে মেন ভার্ব। নিয়মটি হচ্ছে অক্সিলারি ভার্ব ও মেন ভার্বের মাঝে গ্যাপ থাকলে উক্ত গ্যাপে সাধারণত অ্যাডভার্ব বসে। তাহলে এইখানে আমরা একটি অ্যাডভার্ব লিখব। এইবার তোমাদের কাছে সহজ হয়ে গিয়েছে। এই লেসনের মধ্যে এই হিন্টস ওয়ার্ডের মধ্যে একটি মাত্র ওয়ার্ড পেয়েছিলাম অ্যাডভার্ব, সেটা হচ্ছে অফেন বা অফটেন, আমরা লিখে দিলাম সেই ওয়ার্ডটি। আশা করি ধরতে পারলাম। তারপর বলছে উইথ ড্যাশ আর্কিটেক্ট, দেখো উইথ এটি একটি প্রিপোজিশন, আর্কিটেক্ট নির্মাতা, এটি নাউন। তাহলে প্রিপোজিশন এবং নাউনের মাঝখানে সাধারণত বসে হচ্ছে ডিটারমিনার বা অ্যাডজেক্টিভ, ডিটারমিনার বা অ্যাডজেক্টিভ বসে। এখন আমরা এইখানে দেখো, আমরা একটা ওয়ার্ড দি যোগ্য, যোগ্য নির্মাতা আমরা বলবো না। এইটুকুর সাথে আমরা যদি একটু বাক্যটা পড়ে আসি তাহলে তোমরা সহজেই পাবে। কি করে? আর টিচার ইজ অফটেন কম্পেয়ার্ড, একজন শিক্ষককে প্রায়ই তুলনা করা হয় উইথ আর্কিটেক্ট, কিসের সাথে? নির্মাতার সাথে। কয়জন নির্মাতার সাথে? একজন শিক্ষককে আমরা একজন নির্মাতার সাথে তুলনা করবো। তো একজনের ইংরেজি দেখো অ্যান। তাহলে আমরা একটু আগে বললাম যে উইথ হচ্ছে প্রেপোজিশন, প্রেপোজিশন এবং নাউনের মাঝে ডিটারমিনার অথবা কি বসে? অ্যাডজেক্টিভ বসে। খেয়াল করো, আমি আগেই বলেছি সকল ডিটারমিনার কিন্তু অ্যাডজেক্টিভের শ্রেণীভুক্ত। তাহলে কয়জন? একজন। তাহলে আমরা এখানে বসিয়ে দেবো অ্যান, আমরা লিখলাম অ্যান। ও নিয়মটা দেখে নাও, প্রেপোজিশন ও নাউনের মাঝে গ্যাপ থাকলে উক্ত গ্যাপে অ্যাডজেক্টিভ বসে। আমি বলেছি অ্যাডজেক্টিভ অথবা ডিটারমিনার, তো আমরা এই যে ডিটারমিনারটা এখানে এসে বসিয়ে দিলাম অ্যান। এখন কথা হচ্ছে, এখানে কিন্তু আর্কিটেক্ট, একজন আর্কিটেক্ট আও হতে পারতো, কিন্তু এখানে আ দেওয়া নেই। আ দেওয়া থাকলেও আমরা লিখতে পারতাম না, কারণ এইটা এই যে আ, এই যে এই বর্ণটি, এটি হচ্ছে
ভাওয়েল সাউন্ডের আগে আমরা কখনো আ লিখতে পারি না, আমরা লিখব হচ্ছে অ্যান। আমরা লিখলাম অ্যান। তারপরে হি ইজ কল্ড, তাকে বলা হয় ড্যাশ আর্কিটেক্ট অফ আ নেশন। খেয়াল করো এই গ্যাপের পরে আর্কিটেক্ট, এটি হচ্ছে নির্মাতা। এই যে এখানে দেখলাম নাউন, এটিও নাউন। নাউনের পরে কি আছে? অফ আছে। নিয়মটি একদম সহজ, নিয়মটি হচ্ছে সাধারণত নাউনের পরে প্রিপজিশন অফ থাকলে, দেখো এই নাউনের পরে যখন অফ থাকে, অন্যান্য প্রিপজিশন থাকলেও কিন্তু প্রায় একই নিয়ম হবে। নাউনের পরে যখন প্রিপজিশন অফ থাকে, উক্ত নাউনের পূর্বে আর্টিকেল বা ডিটারমিনার যাই বলি না কেন দা বসবে। তাহলে এইখানে আমরা একটি কি বসিয়ে দেবো? দা বসিয়ে দেবো। তো এখানে বলছে ডিটারমিনার, অর্থাৎ অন্যান্য ডিটারমিনারও কিন্তু বসতে পারতো। দা অধিকাংশ ক্ষেত্রে দা বসে, অন্যান্য ডিটারমিনারও বসতে পারে। তো আমরা এখানে দিচ্ছি হি ইজ কল্ড দ্য আর্কিটেক্ট অফ আ নেশন, তাকে একটি জাতির নির্মাতা বলা হয়। তো আমরা লিখে দিলাম দা। হি ইজ লাইট অফ ড্যাশ, তাকে বলা হচ্ছে লাইট অফ ড্যাশ। এখন আমরা এইখানে লিখবো কি, তার আগে নিয়মটা দেখে নিই। দেখো খেয়াল করো, এই যে অফ, এইটি হচ্ছে প্রেপাজিশন। এর নিয়ম হচ্ছে প্রেপাজিশনের পর উক্ত প্রেপাজিশনের অবজেক্ট হিসেবে নাউন বসে। অর্থাৎ এই যে প্রেপাজিশন, এই প্রেপাজিশনের অবজেক্ট হিসাবে এর পরে একটি নাউন ওয়ার্ড হইতে হবে। এখন সেই নাউন ওয়ার্ডটা কি হতে পারে? আমরা নাউন ওয়ার্ড, যে এই একটিকে নাউন বলেছিলাম, এটাকে নাউন বলেছিলাম, বাক্যটা পড়লে আমরা বুঝতে পারবো। হি ইজ দ্য লাইট অফ লার্নিং, তাকে শিক্ষার আলো বলা হয়। তাহলে এখানে সরাসরি আমরা বুঝতে পারি অন্ধকারের আলো বলা হয় আমরা তো বলবো না, আমরা বলবো শিক্ষার আলো বলা হয়। একজন শিক্ষক হচ্ছে শিক্ষার আলো ছড়াই। তাহলে এইখানে আমরা লিখলাম লার্নিং, কি হিসাবে লিখলাম? নাউন হিসাবে লিখলাম। প্রশ্ন হচ্ছে, আমি তোমাদেরকে বলেছিলাম লার্নিং নাউন হিসাবে, অ্যাডজেক্টিভ হিসাবে এবং ভার্ব হিসাবে বসতে পারে। তো এখানে নাউন হিসাবে কেন হলো? আমরা লার্নিং শব্দটা লিখে নিই। নাউন কেন হলো? এই যে অফ প্রেপোজিশন, তারপরে যাই লিখি না কেন সেটি নাউন হতে হবে। এবার দেখো, এটি অ্যাডজেক্টিভ হতো কখন? যদি এইখানে লার্নিং লেখার পরে এখানে তোমরা লার্নিং লিখেছি, এই লার্নিং যদি এর পরে নাউনের গুণ প্রকাশ করত, তখন কিন্তু এই লার্নিং হয়ে যেত অ্যাডজেক্টিভ। আর ভার্ব হবে কখন? যখন এই লার্নিং এর আগে, এখানে আমরা লার্নিং লিখেছি না, এই যে ডি নাম্বারে, এর আগে যদি একটা অ্যাম, ইজ আর, ওয়াজ আর অক্সিলারি থাকতো, তখন এই লার্নিংটা ভার্ব হয়ে যেত। আশা করি সবাই বুঝতে পারলাম। এবার শো, অ্যান্ড মেক্স দ্য ইলিটারেট পিপল, অশিক্ষিত লোকদের তৈরি করে। খেয়াল করো, এই মেক ভার্বের পরে কিন্তু একটি নাউন প্রোনাউন হলেই বাক্য হয়ে যায়। যেমন আই মেক আ বাস্কেট, আমি একটি বাস্কেট তৈরি করি। মুখে মুখে একটা বাক্য বললাম, শুনে নাও। আই মেক আ বাস্কেট, এই যে আ বাস্কেট বলছে আমার বাক্যের পরে, এটি কিন্তু নাউন। কিন্তু এখানে বলছে মেক্স দ্য ইলিটারেট পিপল, অশিক্ষিত লোকদের তৈরি করে। প্রশ্ন হচ্ছে, অশিক্ষিত লোকদের কি তৈরি করে? তার মানে এখানে আরেকটি নাউন লাগবে। এবার আমরা নিয়মটা দেখে নেব, বড় নিয়ম। আমি কিন্তু ভেঙে ভেঙে তোমাদের সবটুকু নিয়ম সুন্দর করে বলবো। কখনো কখনো মেক ভার্বের পরে একটি নাউন প্রোনাউন বা নাউন ফ্রেজ বসে বাক্যের অর্থ সম্পন্ন করতে পারে না। তার মানে এই যে মেক ভার্বের পরে একটি নাউন ফ্রেজ, এই যে ডিটারমিনার দিয়ে এই যে পিপল, এইটুকুকে একটা নাউন ফ্রেজ বলে। অর্থাৎ এই তিন শব্দ মিলে একটা নাউন। তাহলে মেক ভার্বের পরে এখানে একটি নাউন বসেছে, এই তিনটা মিলে একটি নাউন। নাউন বসেছে কিন্তু অর্থ সম্পন্ন হয় নাই। কেন হয় নাই? মেক দ্য পিপল, লোকেদের তৈরি করে। প্রশ্ন হচ্ছে কি তৈরি করে? তার মানে আরেকটা নাউন লাগবে। এবার এখানে আবার পরেরটুকু শেষ করো। তখন আরো একটি নাউন প্রোনাউনের প্রয়োজন হয়। খেয়াল করে, এইখানে আমরা সিটিজেন একটা নাউন লিখেছি। মেক ভার্বের এর ব্যবহারকে ইংরেজিতে বলে ট্রানজিটিভ ভার্ব অফ ইনকমপ্লিট প্রেডিকেশন। এই কি বলে এটা তোমাদের জানার দরকার নেই, এটা বড় আলোচনা লাগবে। উপরে মেক ভার্বের পরে একটি নাউন ফ্রেজ দা ইলিটারেট পিপল দেয়া আছে। এই যে মেক ভার্বের পরে দা ইলিটারেট পিপল দেয়া আছে, কিন্তু তাতে বাক্যের অর্থ সম্পন্ন হচ্ছে না, সেটা আমি তোমাদের পড়ে শুনিয়েছি। এজন্য আরো একটি নাউন সিটিজেন ব্যবহৃত হয়েছে। এই যে সিটিজেন ব্যবহৃত হয়েছে, কিন্তু উক্ত নাউন সিটিজেনের পূর্বে গ্যাপ থাকায় উক্ত গ্যাপে অ্যাডজেক্টিভ হবে। অর্থাৎ আমরা জানি একটা নাউন ওয়ার্ডের আগে যখন গ্যাপ থাকে, সাধারণত সেখানে কোনো ডিটারমিনার বা অ্যাডজেক্টিভ বসে। তাহলে এইখানে আমাদের একটি খুব যোগ্য একটি ওয়ার্ড পেয়েছি, সেটা হচ্ছে ওয়ার্দি সিটিজেন বা যোগ্য নাগরিক। তো আমরা লিখে দিলাম ওয়ার্দি। বাট ইট ইজ আ ম্যাটার অফ গ্রেট ড্যাশ, কিন্তু এটা পরিতাপের বিষয়। দ্য টিচার্স আর, খেয়াল করো এই যে এটি একটি ভার্ব, দ্য টিচার এটি সাবজেক্ট, তাহলে সাবজেক্ট এবং ভার্ব পেয়েছি, এটি একটি বাক্য। আবার ইট ইজ আ ম্যাটার অফ রিগ্রেট, এটি একটা পরিতাপের বিষয়। এই যে ইট, এটা আমাদের সাবজেক্ট, এটি আমাদের ভার্ব। তার মানে এই একটা বাক্য, এইখান থেকে আরেকটি বাক্য। তো দুটি বাক্যকে সংযুক্ত করতে কি লাগে? নিয়মটা দেখে নিই। একটু আগেই তোমাদের আমি বলেছি, দুটি সেন্টেন্সকে সংযুক্ত করতে এদের মাঝখানে কনজাংশন, অ্যান্ড, বাট, অর, হু, হুইজ, দ্যাট, এগুলো হচ্ছে কনজাংশন বসে। তাহলে আমরা একটি মাত্র কনজাংশন এখানে পেয়েছিলাম, দ্যাট, আমরা সেটি লিখে দেব এফ নাম্বারে, দ্যাট। তারপর বলছে দ্য টিচার্স, সরি, নট হিয়ার,
বাট ইট ইজ আ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট লিখলাম দ্য টিচার্স আর শিক্ষকরা, দ্য টিচার্স আর শিক্ষকরা নট হেল্ড, দ্য টিচার্স আর নট হেল্ড শিক্ষকদের দেয়া হয় না বা গণনা করা হয় না ড্যাশ ডিউ রেসপেক্ট। খেয়াল করো, এই যে আর, এইটি একটি বিভার, এই যে হেল্ড এটা হোল্ড ভার্বের পাস্ট পার্টিসিপল। তোমরা সবাই জানো যে বি ভার্বের পরে যখন পাস্ট পার্টিসিপল থাকে তখন সেটা প্যাসিভ ভয়েস হয়। আর এই প্যাসিভ ভয়েসের পরে যখন কোনো নাউন থাকে, যেমন দেখো ডিউ রেসপেক্ট, এটা হচ্ছে নাউন, তখন ওই নাউনের আগে একটা প্রেপোজিশন লিখতে হবে। আমরা নিয়মটা দেখে আসি। নিয়ম বলছে প্যাসিভ ভয়েসে ব্যবহৃত প্যাসিভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের পর ব্যবহৃত নাউনের আগে প্রেপোজিশন বসে। এ আমাদের প্যাসিভ ভার্ব, তারপরে ব্যবহৃত এ আমাদের নাউন, এই নাউনের আগে একটি প্রেপোজিশন লাগবে। তো তোমরা এই শব্দটি সবাই পরিচিত যে ইন ডিউ রেসপেক্ট, এর মানে হচ্ছে প্রদেয়, মানে অর্থাৎ যথাযোগ্য মর্যাদা বা শ্রদ্ধা। তাই আমরা এই ইন প্রেপোজিশনটা এখানে লিখে দেব। লিখলাম ইন। তার বলছে ইন ড্যাশ সোসাইটি, তাহলে আবার প্রেপোজিশনের পরে কি আছে? আছে হচ্ছে সোসাইটি নাউন। তাহলে আবার প্রেপোজিশনের পরে নাউন আছে। তাহলে আমরা জানি প্রেপোজিশন আর নাউনের মাঝখানে কি বসে? অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার অথবা অ্যাডজেক্টিভ বসে। তাহলে এইখানে আমরা যদি শব্দ খুঁজি, বলছে শিক্ষকদের দেওয়া হয় না ইন ড্যাশ সোসাইটি, সমাজে। কাদের সমাজে? আমাদের সমাজে। কি লাগবে এখানে? একটা ডিটারমিনার লাগবে। খেয়াল করো, এই হচ্ছে আমাদের একটা ডিটারমিনার। আমরা এই ডিটারমিনারটা ব্যবহার করেছি, এইটা ব্যবহার করেছি, আর একটা ডিটারমিনার আছে সেটা আমরা এখানে বসে দেবো ইন আওয়ার সোসাইটি। তো আমরা লিখবো হচ্ছে, নিয়মটা দেখে নিই, বলতে প্রেপোজিশন ও নাউনের মাঝে অ্যাডজেক্টিভ বসে। তো আমি বলেছি এইখানে অ্যাডজেক্টিভ, তো এইটাকে অ্যাডজেক্টিভ বলেছি, তোমাদের মনে আছে তো? আমি বলেছি সকল ডিটারমিনার হচ্ছে অ্যাডজেক্টিভের শ্রেণীভুক্ত। তাহলে ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে, আমরা লিখে দিলাম আওয়ার। দে লিড আ হাম্বল লাইফ ইন দ্য মিস্ট অফ ওয়ান্ট, তারা কিসের মাঝে? দে লিড আ হাম্বল লাইফ, তারা একটি বিনীত অর্থাৎ নরমাল, স্বাভাবিক, সরল জীবনযাপন করে ইন দ্য মিস্ট অফ ওয়ান্ট, কিসের মাঝে? অভাবের মাঝে। তাহলে তারা অভাবের মাঝে হাম্বল লাইফ, একেবারে খুব ক্ষীণ শোচনীয় জীবনযাপন করে। কিসের মাঝে? অভাবের মাঝে। ইন দ্য মিস্ট অফ ওয়ান্ট, ইন দ্য মিস্ট অফ ওয়ান্ট, অভাবের মাঝে তারা সে একটা মানবেতর জীবনযাপন করে। তারপর বলছে এখানে কোনো শূন্যস্থান নেই। স্টিল দে কিপ দ্য লাইট অফ এডুকেশন বার্নিং, কিন্তু তারপরেও তারা শিক্ষার আলোটাকে কি করে? জ্বালিয়ে রাখে। ইন অর্ডার টু, মানে উদ্দেশ্যে, ইন অর্ডার টু রিমুভ, দূর করবার জন্য। কি দূর করবার জন্য? দ্য ড্যাশ অফ ইলিটারেসি। খেয়াল করো, এ আমাদের দা, এ আমাদের অফ, দুপারে দুটি, এইটা ডিটারমিনার, এইটা প্রেপাজিশন। এইবার আমরা সি নাম্বারে যাব। খেয়াল করো, এই সি নাম্বারে যখন আমরা শিখেছিলাম, আমরা বলেছিলাম কোন নাউনের পরে যখন অফ থাকে তখন ওই নাউনের আগে দা বসে। সি নাম্বারে দেখো দা লিখেছি আমরা, তার অর্থ এইখানে দা, এই অফ এর মাঝখানে একটি নাউন, নাউনের পরে অফ, নাউনের আগে দা। এখন আমাদের দাও আছে, অফও আছে, তাহলে আমরা কি লিখবো? নাউন লিখবো। এখন আমরা একটু দেখি নাউনটা কি হতে পারে। বলছে স্টিল দে কিপ দ্য লাইট অফ এডুকেশন বার্নিং, তারপরও তারা শিক্ষার আলো জ্বালিয়ে রাখে ইন ইন অর্ডার টু রিমুভ ড্যাশ দ্য ইলিটারেসি। রিমুভ মানে কি? দূর করা। ইন অর্ডার টু মানে উদ্দেশ্যে, তাহলে দূর করার উদ্দেশ্যে। কি দূর করার উদ্দেশ্যে? এই যে ডার্ক, অন্ধকার দূর করার উদ্দেশ্যে। তাই ডার্ক বলে তো সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, কিন্তু আমাদের এখানে তো লাগবে হচ্ছে নাউন। তা আমরা তখন লিখবো কি? ডার্কের নাউন ফর্ম হচ্ছে ডার্কনেস। তা আমরা লিখে দেবো ডার্কনেস। দেখো নিয়মটা দেখো, যে ডিটারমিনার এরপর নাউন বসে। এই আমাদের ডিটারমিনার, এরপরে নাউন বসবে। অফের আগেও আমরা শিখেছি এই যে অফ, এই যে অফ আর এই দা এর মাঝখানে নাউন, তাহলে দা আর অফ এরখানে নাউন। তাহলে আমরা সেই শব্দটি কি হলো যেন আমাদের? ডার্ক থেকে আমরা বানিয়েছি ডার্কনেস, আমরা বসিয়ে দিলাম ডার্কনেস অফ ইলিটারেসি অ্যান্ড সুপারস্টিটিউশনস, এবং কুসংস্কার দূর করে। তো দেখো এটি আবার একটি নাউন। আবার দেখো দ্য সোসাইটি, এটিও নাউন। দুটি নাউন কিন্তু পাশাপাশি বসতে পারবে না, খুব এক্সেপশনাল না হলে সাধারণত বসে না। তখন কি হয়? তার মাঝখানে একটি প্রেপোজিশন বসে। তাহলে এখানে আমরা একটা নিয়মটা দেখে নিই। বলছে একটি প্রেপোজিশন ফ্রেজের পর নাউন থাকলে উক্ত নাউনের পূর্বে প্রেপোজিশন বসে। এই যে দেখো, এই প্রেপোজিশন থেকে এই পর্যন্ত একটা নাউন ফ্রেজ, তাহলে এইটি একটি নাউন, আবার এটিও একটি নাউন। দুটি নাউন পাশাপাশি বসতে পারবে না, তার মাঝখানে একটি প্রিপোজিশন বসতেই হবে। তাহলে আর একটি মাত্র প্রিপোজিশন আছে, সেটি কোনটা? এই যে ফ্রম দ্য সোসাইটি বলছে যে স্টিল দে কিপ দ্য লাইট অফ এডুকেশন বার্নিং, তারপরেও তারা শিক্ষার আলো জ্বালিয়ে রাখে ইন অর্ডার টু রিমুভ দ্য ডার্কনেস অফ ইলিটারেসি, নিরক্ষরতার অন্ধকারাচ্ছন্নতা দূর করবার জন্য, অ্যান্ড সুপারস্টিটিউশনস, এবং কুসংস্কার দূর করবার জন্য, ফ্রম দ্য সোসাইটি, সমাজ থেকে। তাহলে আমরা এখানে বসে দেব ফ্রম। তো বন্ধুরা,
এই যে এতক্ষণ যে ক্লাসটি দেখলে, এই নিয়মগুলো এখানে যে আমি নিয়মগুলো দেখালাম, সেই নিয়মগুলো আমি সম্পূর্ণ দেখিয়েছি আমার এই স্টুডেন্ট হ্যান্ডবুক থেকে 10 স্টুডেন্টস হ্যান্ডবুক 10। এটি সংক্ষিপ্ত সিলেবাস এসএসসি পরীক্ষা 2026 সালের জন্য। তো তোমরা যারা 26 সালের পরীক্ষার্থী, এতক্ষণ যদি এই ক্লাসটি ভালো লাগে, নিঃসন্দেহে এই বইটিও তোমাদের ভালো লাগবে। তো এই বইটি তোমরা যদি পেতে চাও, আমার সাথে যোগাযোগ করতে হবে মোবাইল অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে। নাম্বারটি হলো 01740717656, এই নাম্বারে। আর এই বইটির বিক্রয় মূল্য হচ্ছে 290 টাকা। বইটি আমি দুটি মাধ্যমে পাঠিয়ে থাকি, একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিস এবং অপরটি হলো কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিস। তবে আমি সুন্দরবন কুরিয়ার সার্ভিসটাকে বেটার ফিল করি। আমার পরের বইটি হচ্ছে আমার 4টি বই। এই বইটি হচ্ছে 9-10 এর জন্য, 9 এর জন্য যারা 2025 সালে 9 এ অর্থাৎ 27-28 সালে যারা এসএসসি পরীক্ষা দেবে, এই বইটি হচ্ছে তাদের জন্য। তোমরা যারা 2025 সালে 9 এ, তাদের জন্য এই বইটি। তোমাদের বই কিন্তু 11টি গ্রামার থাকবে, কিন্তু একটু আগে যে বইটি দেখালাম, এই যে এই বইটি দেখো, এখানে কিন্তু 9টি গ্রামার। শর্ট সিলেবাসে কিন্তু 9টি গ্রামার থাকবে, কিন্তু এই যে এখানে যারা পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা দেবে, তোমাদের কিন্তু 11টি গ্রামার। এই বইটাও যদি পেতে চাও, একই নাম্বারে যোগাযোগ। এই বইয়ের মূল্য 340 টাকা। আমার তৃতীয় বইটি হচ্ছে একই বইয়ের মধ্যে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সকল গ্রামার। অর্থাৎ এটি সাধারণত শিক্ষক মহোদয়রা এই বইটি বেশিরভাগ ক্ষেত্রে নিয়ে থাকেন, কারণ ওনারা বিভিন্ন ক্লাসে পড়ান। তাই একই বইয়ের মধ্যে সব ক্লাসের গ্রামার আমি দিয়েছি, যাতে আপনারা এখান থেকে রুলসগুলো সব কালেকশন করতে পারেন। তো এই বইটির বিক্রয় মূল্য 350 টাকা, যোগাযোগ একই নাম্বার। আর আমার শেষ বইটি, চতুর্থ বইটি হচ্ছে স্টুডেন্টস হ্যান্ডবুক ফর ক্লাস 6 অ্যান্ড 7। এই বইটি আমার সবচেয়ে প্রিয় বইয়ের মধ্যে একটি। বইটি খুব একটি চমৎকার বই ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর জন্য। এই বইটিতে 7টি গ্রামার টোটালটাই দেওয়া আছে, রাইটিং পার্ট সহ। আচ্ছা, এই বইটি পেতে হলে আপনাকে যোগাযোগ করতে হবে একই নাম্বারে। এই বইটির বিক্রয় মূল্য 290 টাকা। বন্ধুরা, এই ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে নিশ্চয়ই তোমাদের মুখের ভঙ্গিমাটা এমন না হয়ে এমন হয়েছে। আর যদি এমন হয়ে থাকে, নিশ্চয়ই এতক্ষণে এই ক্লাসটা একটু লাইক করেছো, একটি কমেন্টসও করে থাকবে হয়তো। লাইক কমেন্টস করলে আমি উৎসাহিত বোধ করি। আর আমার চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখবে অবশ্যই। আর ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে ভুলো না। আজকে আর নয়, খুব শীঘ্রই দেখাবে নতুন ক্লাস নিয়ে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।